তাহলে এ পর্যন্ত বুঝছো কিনা? তাহলে এখানে কি কি লজিক দেওয়া, মানে কি কনসেপ্টের ভিত্তিতে আমরা এইভাবে করলাম আসলে? প্রথমে তো একটা সরলরেখার সমীকরণ বলছিল যে ওই সরলরেখাটা আসলে এক্স আর ওয়াই দুইটা অক্ষের সাথে ৮ বর্গ একক ত্রিভুজ গঠন করে। এটা একটা কন্ডিশন দেওয়া ছিল। আর আরেকটা কন্ডিশন দেওয়া ছিল, ওই মূল বিন্দু থেকে ওই রেখার উপর অঙ্কিত যে লম্বটা ওইটার মান দেওয়া আছে হচ্ছে, ওইটার মান দেওয়া নাই, ওইটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ৪৫ ডিগ্রি কোণ তৈরি করে। এই দুইটা কেস দেওয়া ছিল। এই দুইটা কেসের আলোকে আমরা এই সমীকরণটা লিখছি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়াল পি। এখন আমাদের এইখানে সরলরেখার সমীকরণ করতে লিমিটেশনটা কোথায়, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এখানে পির মানটা, পির মান দেওয়া নাই। তো তবে এখান থেকে একটা ইনফরমেশন আমরা পেয়েছি। আগে তো ধরে নিছিলাম যে কোনো মানে অ্যাজ ইউজুয়াল এ জিরো বিন্দু আর জিরো বি বিন্দু। এখন আমরা এক্স্যাক্টলি জানা ফেললাম যে এই রেখাটা, এই এ বি রেখাটা এক্স অক্ষকে রুট টু পি জিরো এবং ওয়াই অক্ষকে জিরো কমা রুট টু পি বিন্দুতে ছেদ করে। এই কথাটার মানে তোমরা অবশ্যই ক্লিয়ার হওয়ার কথা। সেটা হচ্ছে এইটুকু হলো রুট টু পি, এইটুকু হলো রুট টু পি। তাহলে এই ত্রিভুজ, এখানে যদি আমরা ত্রিভুজ গঠন করি, ত্রিভুজ ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল তো দেওয়া আছে, এই ক্ষেত্রে দুইটা তো দরকার নাই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা আমরা জানি, তাই না? ভূমি হচ্ছে রুট টু পি আর উচ্চতা হলো রুট টু পি। ঠিক আছে? তাহলে প্রশ্ন মতে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু রুট টু পি ইন্টু রুট টু পি ইজিক্যাল টু কত? ৮, ইজিক্যাল টু ৮, বা রুট টু আর রুট টু গুণ করলে কত? 2 না? তাহলে হাফ ইন্টু 2 ইন্টু পি স্কোয়ার ইকুয়াল ৮। ঠিক আছে? তাহলে এই 2 আর এই 2 কাটা গেল, তাহলে পি স্কোয়ার সমান কত আসলো? ৮। সুতরাং পি ইকুয়াল কত? 2 রুট 2। পি ইকুয়াল কত? 2 রুট 2। এখন পির মান ওই ১ নং সমীকরণে বসিয়ে দাও, তাইলেই বের হয়ে যাবে। পি এর মান ১ নং সমীকরণে বসিয়ে পাই। এক্স বাই রুট টু পি, পি মানে কি? 2 রুট 2 প্লাস ওয়াই বাই রুট টু পি, পি মানে 2 রুট 2 ইকুয়াল 1। আমরা একটু গুণ করে ফেলি, এর কাজটা কত হয়? এই রুট টু আর রুট টু গুণ করলে 2, 2 এর সাথে 2 গুণ করলে 4, এক্স বাই 4 প্লাস ওয়াই বাই 4 ইকুয়াল 1। বাস হয়ে গেল। এটাই আমাদের কাঙ্ক্ষিত এবি রেখার সমীকরণ। পড়ছিলাই সিটি কালকে? কয়জন? ওই দুইজনই? তিনজনই? 4 জনই ছিল কালকে? গুড। আচ্ছা বললো পরে। খেলা দিতে গেলে ড্রেস পরে যাও, ড্রেস ছাড়া কলেজে ঢুকাবো না এখন। কমন সেন্স বুঝো না যে খেলা দিবা, ছবি তুলবো, যে তোমার ড্রেস ছাড়া অন্য জায়গার মানুষ খেলা দিতেছে? তাহলে আমরা গ্রুপ 12 শেষ করলাম। তোমাদের বইয়ে গ্রুপ 12তে আর কোন অঙ্ক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক আছে যেটা তোমাদের করে দিতে হবে বা বোর্ডে আসছে অনেকবার? 54 নম্বর প্রশ্ন পড়ো তো, 54 নম্বর পড়ো তো। হুম।
মূল বিন্দু থেকে তার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 4 একক। এটাও করাইছি, 49 করাইছি। তাহলে এই অধ্যায় থেকে আর দুইটা অঙ্ক আছে গ্রুপ 13 থেকে। গ্রুপ 13 থেকে এখানে আমি একটা অঙ্ক করাবো, গ্রুপ 14 থেকে একটা অঙ্ক করাবো। এই দুইটা অঙ্ক করাইলে এই 3 এটা শেষ হয়ে যাবে। গ্রুপ 13 থেকে যে অঙ্কটা, এটা এই বইয়ের নাম্বার হচ্ছে 51। 51 তিনটা সরল রেখার সমীকরণ দেওয়া আছে। তোমরা একটু দেওয়া আছে লিখে তিনটা সরল রেখার সমীকরণ একে লিখে ফেলো। x ইকুয়াল a এটা 1 নং, y ইকুয়াল b এটা হচ্ছে 2 নং, তাই না? আর একটা আছে y ইকুয়াল mx, তাই না? এই হলো তিনটা সরল রেখার সমীকরণ। এই তিনটা কি? সরল রেখার সমীকরণ, বুঝছো? এই তিনটা যদি সরল রেখার সমীকরণ হয় তাহলে আমাদের কি করতে হবে? ত্রিভুজটার আঁকতে হবে এই মুহূর্তে, কারণ বলছে এই তিনটা সরল রেখা দ্বারা একটা ত্রিভুজ গঠন করে এবং তার ক্ষেত্রফল দেওয়া আছে, আমাদের প্রুফ করতে হবে। আচ্ছা, আমরা একটু অক্ষ আঁকে ফেলি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। আচ্ছা, এটা হচ্ছে এক্স অক্ষ, তাই না? এটা হচ্ছে ওয়াই অক্ষ। আচ্ছা ফাইন। এইবার কি? এবার এখানে যেটা দেওয়া আছে সেটা হলো x ইকুয়াল a। তোমরা x ইকুয়াল a এটা কিসের সমীকরণ পড়ছো? a x ইকুয়াল a হচ্ছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। y অক্ষের সমান্তরাল রেখার, যেহেতু আমাদের এটা এখানে x আর এটা y, তাহলে y অক্ষের সমান্তরাল মানে কি? রেখাটা অবশ্যই কি হবে? y অক্ষের সমান্তরাল মানে রেখাটা এই দিক দিয়া যাবে। তাহলে এটা এটা হচ্ছে কি? x অক্ষের y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, দ্যাট মিন্স x ইকুয়াল a এর সমীকরণ। এটা কি? x ইকুয়াল a এর সমীকরণ। এরপরে আরেকটা দেওয়া আছে y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এটা হলো y ইকুয়াল b। y ইকুয়াল b কিসের সমীকরণ? y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমি ধরে নিলাম y ইকুয়াল b দেখতে এরকম, ঠিক আছে? তাহলে y ইকুয়াল b হলো x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। x অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ y ইকুয়াল b। আমাদের এটা হচ্ছে 1 নং, এটা ছিল আমাদের 2 নং। আচ্ছা, এটাও লিখে রাখলাম। দেওয়া আছে না লিখলেও হবে, কারণ চিত্রের মধ্যেই সবকিছু উপস্থাপন হয়েই যাইতেছে, তাই না? আচ্ছা, এরপরে খেয়াল করো লাস্ট একটা দেওয়া আছে y ইকুয়াল mx। y ইকুয়াল কি দেওয়া আছে? mx। এটা y ইকুয়াল mx টা দেখতে কেমন এটা তোমরা জানো? y ইকুয়াল mx প্লাস c, তোমাদের এটা পড়াইছি সরলরেখার সমীকরণ। একটা সরলরেখা যদি x অক্ষ থেকে y অক্ষ থেকে, এই যে y অক্ষ থেকে c অংশ খণ্ডন করে এবং এটার ঢালের মান যদি m হয় তাহলে এই রেখার সমীকরণ হলো y ইকুয়াল mx প্লাস c। তাহলে এখানে c তো দেওয়া নাই। c দেওয়া নাই মানে কি? c এর মান শূন্য। c এর মান শূন্য হওয়া মানে ওই রেখাটা মূল বিন্দুগামী হয়। তাহলে এটা হলো অ্যাকচুয়ালি মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। কি? মূল বিন্দুগামী একটা সরলরেখার সমীকরণ। আমরা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা এঁকে ফেলি। চিত্রটা এইভাবে দেওয়া লাগে আমার আসলে অ্যাকচুয়ালি। এইভাবে দিলে ভালো হয়। আমরা প্রয়োজনে এক্স অক্ষটা একটু ভ্যানিশ করে নেই। এই এক্স অক্ষটা ভ্যানিশ করে নেই। এক্স অক্ষটা আরেকটু আমরা নিচ দিয়ে দিই। হুম, ওয়েট। হ্যাঁ, এটা হলো এক্স অক্ষ। এই যে আহ, আচ্ছা, এটা হলো y ইকুয়াল mx। এটা হচ্ছে আমাদের y ইকুয়াল mx। এটা মূল বিন্দু দিয়া গেছে কিনা? এটা মূল বিন্দু। এটা কিন্তু কি? মূল বিন্দু। আচ্ছা, তাহলে এখানে এটা হলো আমাদের 3 নং সমীকরণ ছিল। আমাদের চিত্রটা এই মুহূর্তে আঁকানো শেষ হইলো। আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এখানে তাহলে যেই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে বলছে সেটা হলো এই 3টা, হ্যাঁ, ভুল হইছে। এই 3টা সরল রেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজের ক্ষেত্রফল। 3টা সরল রেখা দ্বারা আবদ্ধ ত্রিভুজ কোনটা হইছে এখানে? এটা হইছে না? এটার ক্ষেত্রফল বের করতে কইছে। চিত্র আঁকাও প্রয়োজনে আবার আঁকাও। এই চিত্র প্রয়োজনে আবার আঁকাও, ঠিক করে আঁকাইতে হবে। কারণ এটা চিত্র না আঁকাইলে এটা কোনোভাবেই পারবা না। পারবা কিন্তু মানে সাপের মন্তরের মতো মুখস্থর মতো করে রাখা লাগবে।
সেটা তো সেটা ভালো কিছু হলো না। আমাদের এই যে লাল যে ত্রিভুজটা তোমরা দেখতে পাচ্ছ, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে কইছে। আমরা এই ত্রিভুজটা একটু নামকরণ করে ফেলি। হ্যাঁ, এই ত্রিভুজের এই বিন্দুটার নাম দিলাম এ, এই বিন্দুটার নাম দিলাম বি, এই বিন্দুটার নাম দিলাম হইলো সি। আমরা এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটাই বের করব। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য ত্রিভুজের শীর্ষবিন্দুগুলা জানা দরকার আমাদের, তাই না? আচ্ছা, শীর্ষবিন্দুগুলা কি বের করতে পারো কিনা তোমরা? আচ্ছা, এ বিন্দু, হ্যাঁ, এ বিন্দুটা খেয়াল করো, এ বিন্দুটার জন্ম হয়েছে কিভাবে? এ বিন্দুটা হলো এক্স ইকুয়াল এ আর ওয়াই ইকুয়াল বির সমন্বয়ে তৈরি হয়েছে। এই এক্স ইকুয়াল এ, এটা যদি এক্স ইকুয়াল এ হয়, এইটা যদি এক্স ইকুয়াল এ হয়, তাহলে এই রেখার সকল বিন্দুতে এক্স এর মান এ কিনা? আর এটা যদি ওয়াই ইকুয়াল বির মধ্যে থেকে থাকে এ বিন্দুটা, তাহলে এখানে ওয়াই এর মান বি কিনা বলো? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক আমরা যদি লিখতে চাই, এমনি করেও লিখতে পারি যে এ বিন্দু হচ্ছে ১ নং আর ২ নং, ১ নং আর ৩, এটা কয় নং? ২ নং। ১ নং ও ২ নং রেখার ছেদবিন্দু, ছেদবিন্দু, ছেদবিন্দু এ এর স্থানাঙ্ক, এ এর স্থানাঙ্ক, স্থানাঙ্ক কত? স্থানাঙ্ক হলো এক্স, এটা বিন্দুর নাম হলো এ, আর স্থানাঙ্ক হলো এক্স এর মান, এর মান হলো এ, আর বির মান হচ্ছে বি। মানে এক্স, এক্স এর মান এ, ওয়াই এর মান হলো বি। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হইল এ বি। এরপরে বি বিন্দু, বি বিন্দুটা কার কার সমন্বয়ে সৃষ্টি হয়েছে? ২ নং আর ৩ নং, ২ নং ও ৩ নং রেখার ছেদবিন্দু। বুঝ, পরেরটা বিতে, হ্যাঁ দেখাইতেছি, দাঁড়াও। ছেদবিন্দু বি এর স্থানাঙ্ক। আচ্ছা, বি বিন্দুটা ওয়াই কল বি রেখার উপর অবস্থান করে না? তাহলে ওয়াই কল বি রেখার উপর যে বিন্দু, সে বিন্দুর তো কোটি বি হবো। তাহলে কোটি বি ফিক্সড হয়ে গেল। আর বুঝের বিষয়টা হলো তোমার হলো এই ওয়াই কল বি, এই কোটির মানটাই, এটা কার কার ছেদবিন্দু? ২ আর ৩ নং। তাহলে ওয়াই এর মানটা ২ নং সমীকরণে, ৩ নং সমীকরণে বসাও। ওয়াই এর মান যদি ২ নং সমীকরণে বসাও, যে ওয়াই এর মান যদি এনে বি বসাও, তাহলে বি ইজ ইকুয়াল টু এম এক্স হয় না? তাহলে এক্স ইকুয়াল কি দাঁড়ায়? বি বাই এম না? তাহলে এখানে বুঝ হচ্ছে বি বাই এম। এই যে বলছি ছেদবিন্দু, তাহলে ওই দুইটা সমীকরণ সমাধান করবা। সমাধানে ওয়াই এর মান তো দেওয়াই আছে বি, তাহলে এক্স এর মান কেমনে বের করবা? ওই ৩ নং সমীকরণে বসাই দিবা। এটা কিন্তু ৩ নং লিখছি এটা। আচ্ছা, এরপরে লাস্ট হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে সি বিন্দুর জন্ম হয়েছে ১ আর ৩ নং এর ছেদবিন্দু, ১ নং ও ৩ নং রেখার ছেদবিন্দু। ছেদবিন্দু সি এর স্থানাঙ্ক, সি এর স্থানাঙ্ক কত? এই সি বিন্দুর ভুজ কত? সি বিন্দুর ভুজ হচ্ছে এ। আর সি বিন্দুর কোটি কত? কোটি হচ্ছে সি বিন্দুটা যেহেতু ২ নং আর ১ নং আর ৩ নং এর ছেদবিন্দু, তাহলে ১ নং হতে আমরা এক্স এর মান এ পেয়ে গেলাম। এখন বির মান, ওয়াই এর মান তো জানি না, ওয়াই এর মান হলো এই সমীকরণে বসাও। তাহলে ওয়াই ইকুয়াল এম এক্স এর মধ্যে এক্স এর মান এ বসায় ফেলাও, ওয়াই ইকুয়াল এম এ, এই যে এক্স এর মান এ বসাইলাম। তাহলে ওয়াই এর মান কি দাঁড়াইলো? এম এ না? এই যে এম এ হয়ে গেল, ৩টা বিন্দুর স্থানাঙ্ক হয়ে গেল। বিন্দুর স্থানাঙ্ক বের হওয়া মানে তো ত্রিভুজের ক্ষেত্রফল এখন একদম সহজ। হয়েছে এই পর্যন্ত?
ইয়ে প্রশ্ন করো, লুৎফা প্রশ্ন করো। কোন জায়গায় বোঝো নাই? ফলো। এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করব। এ বিন্দুর ভুজ কত? এ বিন্দুর স্থানাঙ্ক কত? এ বি। তারপরে বি বিন্দুর স্থানাঙ্ক বি বাই এম ইন্টু বি। সি বিন্দুর স্থানাঙ্ক এ এম এ। আবারও এ বি লিখতে হবে না? রিপিট। আচ্ছা, এখন সমাধান করো, জাস্ট হয়ে যাবে। এ বি প্লাস এম এম কাটা গেল, এম আর এম কাটা গেল, তাহলে এ বি, এটাও এ বি হয় না? এই দুইটা গুণ করলে এম আর এম কাটা, এ আর বি গুণ করলে এ বি। এরপরে আবারও তো এ বি দেখতাছি, মাইনাসের মাইনাসের বি স্কোয়ার বাই এম, মাইনাসের এইদিকে আগে করছি, এইদিকে আগে করছি, বুঝছো? ঠিক আছে, এখন এইদিকে করতেছি, এটা কিন্তু বি। তাহলে বি স্কোয়ার বাই এম মাইনাস এ বি আর মাইনাস এম এ স্কোয়ার, এরকম আসছে। এখন এ বি, থ্রি এ বি আছে তাই না? থ্রি এ বি আছে। ও, একটা এ বি কাটা যায়, এ বি আর এ বি কাটা যায়, তাহলে টু এ বি হয় তাই না? তাহলে টু এ বি রইল, আর মাইনাস বি স্কোয়ার বাই এম আর মাইনাস এম এ স্কোয়ার, এরকম আছে তাই না? এবার আমরা একটা এবার আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে, হ্যাঁ, এখানে আমরা এবার একটা কাজ করতে পারি, সেটা হলো মাইনাসটা কমন যদি নেই, তাহলে এম এ স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বাই এম। আমি তো এটা পরম মানের মধ্যে রাখছি, কার মধ্যে রাখছি? পরম মানের মধ্যে রাখছি। পরম মানের মধ্যে যদি রাখি তাহলে তো মাইনাসটা আলটিমেটলি প্লাসই হয়ে গেল। তাহলে এখন তুমি জাস্ট এইটুকু লিখতে পারো, এম এ স্কোয়ার না, আমরা এটা সূত্র বানাবো এবার। সূত্র বানাইতে গেলে কি লাগে? এম এর উপরে স্কোয়ার নাই, এটা টার্মটা আসছে কোত্থেকে? লাস্টেরটা, এম এ স্কোয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা সূত্র বানাইতে গেলে আমাদের কি লাগে? আচ্ছা, আমরা এম কমন নিতে পারি, এখানে এম কমন নিতে পারি, লসাগু করতে পারি, লসাগু। তাহলে এম স্কোয়ার এ স্কোয়ার হয় তাই না? মাইনাস টু এ বি এম হয় না? তারপরে এখানে বি স্কোয়ার হয় তাই না? এখানে বি স্কোয়ার হয়। আচ্ছা 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 আচ্ছা, এখানে আমি পরম মান দিলাম, হাফ ইন্টু, এখন টু এ বি এম, ঠিক আছে না সবকিছু? আচ্ছা, এখন কোনটা? এই লাইনটা, এই লাইনটা জাস্ট লসাগু করছি। এটা এই এম এ স্কোয়ার নিচে মনে মনে ওয়ান আছে, টু এ বির নিচে মনে মনে ওয়ান আছে, আর বি স্কোয়ারের নিচে মনে এম আছে, সরাসরি মনে মনে নয়, বাস্তবে আছে। তাহলে ওয়ান ওয়ান আর এম এর লসাগু এম। এবার এম দিয়া এই এম এ স্কোয়ারে গুণ করছি, লসাগু যেটা করতে হয়, হ্যাঁ ওইভাবে। তাহলে এটা সূত্র হয়ে গেছে না? দেখো তো, এম এ হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ এম ইন্টু বি প্লাস বি স্কোয়ার, পুরাপুরি সূত্র হয়েছে না উপরে? আচ্ছা, তাহলে হাফ ইন্টু এম এ মাইনাস বি হোল স্কোয়ার না উপরে, আর নিচে এম। আচ্ছা, এটা তো পজিটিভই আছে, পরম মান উঠিয়ে দিলাম, আর এই যে টু দিয়ে গুণ করে দিলাম, টু এম বাই এম এ মাইনাস বি হোল স্কোয়ার। হ্যাঁ, এইভাবে হয়তো তোমাদের এইভাবে লেখা আছে, এইভাবে লেখা আছে লাইনটা, বি মাইনাস এম এ, ওয়ান বাই টু এম এইভাবে লিখছে, আর বি মাইনাস এম এ হোল স্কোয়ার লিখছে। তোমরা তো জানো এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ার একই। কারো মানতে কষ্ট হয় এরকম? এ মাইনাস বি আর বি মাইনাস এ কেমনে এক হইলো? কষ্ট হয়, তাহলে বলতে হবে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এর মাইনাস যদি কমন নাও ভিতরে,
তাহলে বি মাইনাস এ হয় না বলো তো? স্কোয়ার তো আসলে উপরে, এই যে এখন রুটার স্কোয়ার কাটা, এবার যে মাইনাসের উপর স্কোয়ার আছে তাহলে প্লাস হয়ে যায় না? তাহলে বি মাইনাস এ হোল স্কোয়ারই, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার যে কথা, বি মাইনাস এ হোল স্কোয়ার একই কথা। কষ্ট দূর হয়েছে? উঠাও এখন। এটা প্রমাণ করতে কইছিল, তার ক্ষেত্রফল বর্গ একক দেখাও যে কইছিল, তাহলে শুট, আমরা এখানে শুট লিখে ফেলবো। কোন লাইনে প্রশ্ন থাকলে জিজ্ঞেস করে নিতে পারো। তাহলে আমরা গ্রুপ 14 থেকে আর একটা অঙ্ক করাবো, অনেকটা মিল আছে এটার সাথে কিছুটা। হ্যাঁ, গ্রুপ 14 একটাই করাবো। গ্রুপ 14 থেকে লাস্ট অঙ্ক যেটা, সেটা হচ্ছে গ্রুপ 14 থেকে এই বইয়ের নাম্বার হচ্ছে 53। তোমাদের বইতে নাম্বার কত? আচ্ছা, বলছে দেখাও যে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো রেখাটি এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে সমদ্বিখণ্ডিত করে। বড়ই ইন্টারেস্টিং প্রশ্ন, বুঝতে তোমরা মানে যদি কোনোদিন না করো প্রশ্নটা এমনি থেকে কোনোদিনই বুঝতে পারবা না, একটু কমপ্লিকেটেড আছে। দেখাও যে এত রেখাটি এত বিন্দু থেকে এত বিন্দু দিয়ে এত রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে, তাহলে এখানে যে রেখাটা দেওয়া আছে এটার চিত্রটা আগে জরুরি। মানে এত কঠিন ব্যাপার যে চিত্র না বুঝলে তুমি অঙ্ক এটা কিছুই বুঝবা না, চিত্র দিয়ে আমার প্রশ্নটাও বোঝান লাগবে। এই রেখার সমীকরণ দেওয়া আছে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল জিরো, বুঝছো? এখন এই রেখার উপর আর বাইরে এই জায়গায় একটা বিন্দু দেওয়া আছে মনে করো, এই বিন্দুর স্থানাঙ্ক হলো -3,6 -3,6। এখন বলছে যে দেখাও যে এত রেখাটি এত বিন্দু দিয়ে এত রেখার উপর অঙ্কিত, তাহলে এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত সরল রেখা, অঙ্কিত যত সরল রেখা আঁকাবা, অঙ্কিত যত সরল রেখা আঁকাবা ওই বিন্দু থেকে এই রেখার উপর যতগুলা সরল রেখা আঁকাবা, সবগুলো সরল রেখাকে, মনে করো এই বিন্দুর স্থানাঙ্ক এ ধরলা, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, এটা যত সরল রেখা আঁকাবা সবগুলো সরল রেখাকে এই যে এই বিন্দু, এই সরল রেখা এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো সরল রেখা সমদ্বিখণ্ডিত করবে। এই বিন্দু থেকে, দেখো চিত্র আঁকাইছি তাও বোঝো নাই, এই বিন্দু থেকে এই রেখার উপর যতগুলা সরল রেখা আঁকানো যায় আঁকাও, এই সবগুলা সরল রেখাকে এই সরল রেখা সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই বিন্দুগুলা হলো সমদ্বিখণ্ডিত বিন্দু, মানে এই অংশ আর এই অংশ সমান, এটাই বলছে। হ্যাঁ, দড়ি বিএফ সরল রেখার উপর যে কোনো বিন্দু, সবগুলা বিন্দু নিয়ে তো আর প্রমাণ করার দরকার নাই, একটা যদি প্রমাণ করতে পারি তাহলেই তো হলো। দড়ি দড়ি এ বি রেখার উপর, সরি বিএফ রেখার উপর সি আলফা বিটা যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু। প্রশ্ন এখনো বোঝো নাই এরকম কে আছো এখানে? -3,6 একটা বিন্দু, ওই বিন্দু থেকে বিএফ রেখার উপর যতগুলা সরল রেখা আঁকানো যায় সবগুলা সরল রেখারে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো এই রেখাটা সমদ্বিখণ্ডিত করে। তাইলে এ বিএফ সরল রেখার উপর আমি একটা বিন্দু ধরলাম সি, এবং এটার স্থানাঙ্ক কি ধরছি? আলফা বিটা। তাইলে তোমরা এখন বলো এই সি মানে আলফা বিটা আর এ -3,6 এর মধ্যবিন্দু কি? এটা না? আচ্ছা, তাহলে আমরা এইভাবে এটা আমরা এটার একটা নাম দিতে পারি, এটা মনে করো পি নামে মধ্যে দিলাম। তাহলে এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক, এই মধ্যবিন্দু বের করা পারো না? ভুজদ্বয়ের অন্তর ভাগ 2, আলফা -3/2 বিটা +6/2,
এটা হলো মধ্যবিন্দু। এসি এর মধ্যবিন্দু পি, এটা এসি এর মধ্যবিন্দু কি পি। এসি এর মধ্যবিন্দু পি এর স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম এই মুহূর্তে, তাই না? আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই মধ্যবিন্দু দ্বারা যদি এই রেখাটা সিদ্ধ হয়, এটারে ১ নং ধরে নিতে পারো, এই সমীকরণটারে এটারে ২ নং ধরে নিতে পারো। যদি ২ নং রেখাটা সিদ্ধ হয় মানে এই এই পি বিন্দুটা আমি যদি প্রমাণ করা পারি যে ২ নং রেখার উপর অবস্থিত, তাহলেই তো সবকিছু কেল্লা ফতে শেষ হয়ে গেল না? তাহলে আসলে এটার থেকে যতগুলা রেখা বাঁকাবা তার মধ্যবিন্দু সব ওইটার উপরই। তার মানে ওইটা সব ওই রেখাটা দ্বারা এটার এই সংযোজক রেখারে সমদ্বিখণ্ডিত করতেছে। হ্যাঁ, 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 হ্যাঁ। দেখো এখন সি বিন্দুটা ১ নং রেখার উপর অবস্থান করে না। আলফা বিটা যদি ধরলাম, এই যে সি বিন্দুটা এটা ১ নং রেখার উপর অবস্থান করতেছে না? তাইলে আচ্ছা, সি বিন্দুটি এখন অঙ্ক করি। সি বিন্দুটি ১ নং রেখার উপর অবস্থিত হওয়ায় ১ নং রেখার উপর অবস্থান করায় অবস্থান করায় অবস্থান করলে কি হয়? আলফা মাইনাস 2 বিটা মাইনাস 5 ইকুয়াল 0, এটা ৩ নং সমীকরণ। এরকম হলো না, সিদ্ধ হয় না? একটা রেখা যদি ওই বিন্দুর উপরে একটা বিন্দু যদি ওই রেখার উপর অবস্থান করে, ওই বিন্দু দিয়ে রেখা সিদ্ধ হয় না? এটা আমি ১ নং এ বসাইছি। এখন আমি এই পি বিন্দুটা ২ নং এর উপর অবস্থিত, এটা এখন পি বিন্দুটি ২ নং রেখার উপর অবস্থিত হলে ২ নং রেখার উপর ২ নং রেখার উপর অবস্থিত হলে পি বিন্দুটি ২ নং রেখার উপর অবস্থিত হলে পি বিন্দুটি ২ নং রেখার উপর অবস্থিত হলে পি বিন্দুটি ২ নং রেখার উপর অবস্থিত হলে পি বিন্দু দ্বারা ২ নং রেখাটি সিদ্ধ হবে। পি বিন্দু দ্বারা ২ নং রেখাটি সিদ্ধ হবে। ২ নং রেখাটি সিদ্ধ হবে। আমরা এখন দেখব এই সিদ্ধটা আসলে হয় কিনা। হয় কিনা এর জন্য আমরা কি লিখবো শুরুতে? লেফট হ্যান্ড সাইড লিখবো। কি লিখবো? লেফট হ্যান্ড সাইড লিখবো। তাহলে ২ নং এর ২ নং রেখার লেফট হ্যান্ড সাইড কি? এক্স এক্স মাইনাস 2y প্লাস 5, এটা হলো লেফট হ্যান্ড সাইড। এক্স এর মান তাহলে কি? এই যে এই যে এই আলফা মাইনাস 3/2, আর ওয়াই এর মান কি? বিটা প্লাস 6/2। আলফা মাইনাস 3/2 মাইনাস 2 ইন্টু বিটা প্লাস 6/2 প্লাস 5। তাহলে এই 2 আর এই 2 কাটা যায়, তাই না? হ্যাঁ, দেখো এইটু আর এইটু কাটা গেল, তাহলে এখানে আলফা মাইনাস 3/2 রইল, আর এইখানে বিটা মাইনাস 6 প্লাস 5 রইল। এই যে এই মাইনাস দিয়ে গুণ করে দেওয়া হয়েছে। এখন যদি আমরা লসাগু করি তাহলে কি আসে? 2 হলো লসাগু। তাহলে এখানে আলফা মাইনাস 3 মাইনাস 2 বিটা মাইনাস 12 প্লাস এর 10। তাহলে ফাইনালি কি আসলো? আলফা মাইনাস 2 বিটা 12 আর 3 হলো 15, 15 থেকে 10 বাদ দিলে মাইনাসের 5/2। এই ৩ নং রেখায় আমরা ৩ নং রেখাটা কি পাইছি দেখো তো। ৩ মানে ওই যে সি বিন্দুটা আলফা বিটাটা ১ নং এ বসানোর ফলে আমরা একটা কন্ডিশন পাইছি আলফা মাইনাস 2 বিটা মাইনাস 5 ইকুয়াল 0। ওইটা যদি এখানে বসায় দেই তাহলে 0 না? ৩ নং হতে মান বসিয়ে ৩ নং হতে মান বসিয়ে তাহলে এখান থেকে যে কথাটা দাঁড়াইলো সেটা হলো অর্থাৎ অর্থাৎ -3,6 বিন্দু হতে বিএফ এর উপর আমরা এইভাবে লিখতে পারি যে এখন প্রশ্ন মানে শেষ অঙ্ক শেষ, আমি এখন মানে প্রশ্নটাই লিখবো। -3,6 বিন্দু হতে
এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ইকুয়াল জিরো রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল জিরো রেখাটি সিদ্ধ করে। বুঝতে পেরেছো? আচ্ছা, এই ছিল আমাদের আহ, মানে এই অঙ্কটা আর কি। তোমরা আশা করি বুঝতে পেরেছো, এবং এটা অত্যন্ত ইন্টারেস্টিং অঙ্ক। তুমি ক্রিটিক্যালও বলতে পারো, ইন্টারেস্টিংও বলতে পারো। এই ধরনের প্রুফ তুমি এই মুহূর্তে করলা। কারো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো।